নীলা বিয়ের রাতে জানতে পারে সে আশিকের দ্বিতীয় স্ত্রী। এমনকি বিয়ের রাতে প্রথমবার যখন সে শ্বশুরবাড়ি যায় তখন তাকে অভ্যর্থনা জানায় আশিকের প্রথম স্ত্রী অথই। তখন নীলা কিছু জানতো না। শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার শাশুড়ি যখন অথইকে দেখিয়ে নীলাকে বললেন, ও হচ্ছে তোমার বড় বোন, আশিকের প্রথম স্ত্রী, আর আমার বড় বৌমা। তখন নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে। নীলা যে শুধু আশিকের স্ত্রী তা না, আশিকের প্রথম স্ত্রীর ঘরে 4 বছরের একটা মেয়েও আছে। নীলার শাশুড়ি যখন মেয়েটিকে ডেকে বলেন, আনিশা দাদুন, এটা তোমার ছোট আম্মু, তখন নীলা তা জানতে পারে। নীলা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তারা অঢেল সম্পত্তির মালিক না, আবার দিন আনে দিন খায় এরকম না। সে তুলনায় আশিকরা অনেক বড় লোক। নীলার বাবা বেশ কয়েকবার নীলার বিয়ে ব্যর্থ প্রচেষ্টার পর যখন আশিকের পরিবার থেকে নীলার জন্য বিয়ের প্রস্তাব পেলেন, তখন তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। নীলা সেরকম মতামত না নিয়েই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন। নীলাকে বলেছিলেন, রাজি হয়ে যা মা, এত বড় ঘর থেকে প্রস্তাব আসছে, না করি কি করে। নীলা ছোটবেলায় মাকে হারিয়েছে, সৎ মায়ের ভালোবাসা পায়নি। এই বাবাই তাকে আগলে রেখেছে এতগুলো বছর। বাবারকে আশ্রয় করে নীলা বেড়ে ওঠা, তাই সেদিন বাবার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি। রাজি হয়ে গিয়েছিল এই বিয়েতে। ফলস্বরূপ আজ সে দ্বিতীয় স্বামীর স্ত্রী। নীলাকে বাসর ঘরে ঢোকানোর সময় নীলা হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। বিয়ে নিয়ে 8-10টা মেয়ের মতো তার অনেক স্বপ্ন ছিল। তার সুন্দর একটা সংসার হবে, কষ্টগুলো ভাগাভাগি করার মতো একটা মানুষ হবে। এই স্বপ্ন নীলা ছোট থেকেই দেখত। আজ তার বিয়ে হলো ঠিকই, কিন্তু তার সংসার করতে হবে এমন স্বামীর সাথে যে কিনা আগের থেকেই বিবাহিত। নীলার বুক ফেটে কান্না আসে, কোনো মতে আটকে রাখে সে। অনেক কষ্টে বসে থাকার পর আশিক ঘরে আসে। নীলাকে গ্রাহ্য না করে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর কাপড় পাল্টে বের হয়ে এসে নীলাকে বলে, ওখানে এভাবে বসে থাকার মানে কি, যাও চেঞ্জ করে আসো। নীলা কিছু না বলে উঠে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আশিক বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। নীলা কি করবে বুঝতে পারে না। এই স্বামীর উপর পূর্ণ অধিকার তার নেই, আরেকজন দখল করে আছে সে স্থানে। নীলা কিছু না বলে দাঁড়িয়ে আছে। আশিক তখন গম্ভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পর উপায় না পেয়ে নীলা বিছানায় শোয়ার জন্য উঠে। আশিক তখন লাফ দিয়ে উঠে বলে, আমার বিছানায় কেন? ঘরে কি জায়গার অভাব নাকি? নীলা অবাক হয়ে যায়। স্বামীর বিছানায় শোয়ার অধিকারটুকু কি তার নেই? বলে, না মানে আমি তো জানি না কোথায় শুতে হবে আর কি। বাইরে যাও, গিয়ে কাউকে জিজ্ঞাসা করো তুমি কোথায় থাকবে, আর যাই হোক আমার বিছানায় শুতে পারবে না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো নতুন, তাও কাউকে সেভাবে চিনি না। আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসতেন তাহলে ভালো হতো। আশিক এবার রেগে যায়। এত বড় সাহস হয় কি করে তোমার যে আমাকে অর্ডার দিচ্ছ? অথই এতদিন পর্যন্ত আমাকে কিছু বলার সাহস পায়নি, আর তুমি আজ এসে আজই হুকুম করছো? নীলা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আশিক বলে, বের হওয়ার সাহস না থাকলেও এই সোফায় ঘুমাও, কাল থেকে আর এখানে শোয়ার চেষ্টা করবেন না। আশিক মাথা ঢেকে শুয়ে পড়ে। সোফায় বসে কান্নায় ভেঙে পড়ে নীলা। নীলার মনে হয় তার জীবন নিয়ে যত স্বপ্ন ছিল সব হঠাৎ মাটিচাপা পড়ে গেছে। এখন আর স্বপ্ন দেখার কিছু বাকি নেই। সে ভাবতো বিয়ের পর তার কষ্টগুলো দূর হবে, মা হারানোর বেদনা সে ভুলতে পারবে। এখন মনে হচ্ছে তার সম্ভাবনা তো নেই, বরং যে কয়দিন সে বেঁচে থাকবে আরও কষ্ট পেতে হবে। যে বিয়ে তার জীবন পাল্টে দিবে ভেবেছিল, সে বিয়ে তার জীবনকে পাল্টে দিল ঠিকই, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেভাবে নয়। এতদিন লালন করা তার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে, তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। নীলার দুচোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে, ভিজিয়ে দেয় গাল, এমনকি পরনের কাপড়। সে রাতে নীলা আর ঘুমাতে পারেনি, কেঁদেই কাটিয়ে দেয় সারাটা রাত। সকালে আশিক ঘুম থেকে উঠে নীলাকে সোফায় বসে থাকতে দেখেও কিছু বলে না। নীলার চোখ মুখ দেখে বোঝা যায় সারা রাত কেঁদেছে। আশিক বুঝতে পারে কিন্তু কিছু বলে না। যাকে মন থেকে স্ত্রী হিসাবে মানে না, সে যদি স্ত্রী হিসাবে ঘরে আসে তাহলে তার প্রতি দয়া দেখাবে কেন? আশিক ঘর থেকে বেরিয়ে যায়। নীলা সেভাবেই বসে থাকে। নীলা ভেবেছিল কেউ আসবে, কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পর কেউ আসে না। নীলা উঠে ঘর গোছানো শুরু করে, প্রথমে বিছানা, এরপর পুরো ঘর। এরপর অপেক্ষা করতে থাকে কারো আগমনে। নতুন বউ, সে নিজে থেকে বের হতে পারে না। নতুন বউ? কে কার বউ?
যে স্বামী বিয়ের রাতে তার নববিবাহিতা স্ত্রীকে আলাদা থাকতে বলে তার বউ। নীলা আনমনে তাচ্ছিল্যের হাসি দেয়। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর আশিকের প্রথম স্ত্রী অথই ঘরে এসে নীলাকে বলে, আসো নাস্তা করবে। নীলা কিছু না বলে অথইয়ের পিছু পিছু বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে নীলার শাশুড়ি আশিক ও তার মেয়ে আনিশা বসে আছে। নীলাকে আসতে দেখে আশিক তার মাকে বলে, এই মেয়েকে থাকার জায়গা দেখাওনি কেন? কাল রাতে আমার ঘরে থেকেছে কেন? আশিকের এরকম কথায় অপ্রস্তুত হয়ে যায় মা অথই। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একবার ইচ্ছে হয় বলে, স্বামীর ঘরে থাকতে না পারলে বিয়ে করার কি দরকার ছিল, কিন্তু বলে না। হাজার হোক নতুন বউ সে, এভাবে কথা বলা মানায় না। কিসের নতুন বউ? যে স্বামী তাকে স্ত্রী হিসাবে মানে না তার বউ? নীলার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশিক আর কিছু বলে না, শোনার অপেক্ষাও করে না, উঠে যায়। নীলার শাশুড়ি নীলাকে বসতে বলেন। খাবার খেতে খেতে বলেন, আশিকের এরকম আচরণে কিছু মনে করো না মা, ও আসলে এরকম, অথইকে জিজ্ঞাসা করে দেখো। অথই বলে, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, এসব নিয়ে চিন্তা করো না। নীলা মাথা নাড়ে, শুধু কিছু বলে না। ইচ্ছে হয় বলে, আপনি থাকতে আপনার ঘরে সতী নাড়লেন কেন? যেখানে আপনার স্বামী রাজি না সেখানে আমাকে এনে আমার জীবন নষ্ট করার কি দরকার ছিল? কিন্তু বলে না। ওই যে হাজার হোক সে নতুন বউ, এরকম কথা বলা তার মানায় না। সে রাতে নীলাকে আলাদা ঘর দেখিয়ে দেওয়া হলো। আশিকের তীব্র আপত্তি, নীলা তার সাথে শুতে পারবে না। তাই আশিকের ঘরে অথৈ আর আনিশা থাকে, নীলা আলাদা ঘরে। এভাবেই দিন কাটতে থাকে। বেশ কয়েকদিন অতিবাহিত হয়। নীলার শাশুড়ি নীলাকে অনেক আদর করেন। অথইও ছোট বোনের মতো দেখে, কিন্তু আশিক মুখ ফিরেও তাকায় না। নীলাও এখন মানিয়ে নিয়েছে মোটামুটি। সবার সাথে কথা হয়, শুধু আশিক বাদে। আনিশার সাথে বেশ ভালো সম্পর্ক, কিন্তু একটা প্রশ্ন তার মনে থেকে যায়। আশিকের আপত্তি থাকা সত্ত্বেও কেন তাকে এই পরিবারের দ্বিতীয় স্ত্রী হিসাবে আনা হলো? একদিন সে অথইকে জিজ্ঞাসা করে। সকালবেলা যখন আশিক অফিসে, তখন অথই নীলার সাথে গল্প করছিল। নীলা তখন জিজ্ঞাসা করে, আপু একটা কথা বলি? হ্যাঁ বলো। আশিক তো আপনাকে স্ত্রী হিসাবে মানে না, আর তাছাড়া আপনি তো আছেন ওর স্ত্রী হিসাবে। আপনাদের একটা ছোট্ট মেয়ে আছে, এরপরে কেন আমাকে এই পরিমাণে আনা? অথই নীলার দিকে তাকিয়ে থাকে, তার চেহারায় স্পষ্ট বেদনার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, কথাগুলো তো তোমাকেই জানাতে হতো। আমি বলতাম, আজ না হলে কিছুদিন পর তো বটেই, কিন্তু তুমি জিজ্ঞাসা করে ফেললে আজকে। আমার আসলে অনেক দিন ধরে এই প্রশ্নটা মাথায় ঘুরছে, কোনোভাবেই কিছু মেলাতে পারছি না, তাই জানতে চাইলাম। অথই দীর্ঘশ্বাস ফেলে, শোনো তবে, আমাদের সংসারের কোনো কিছুর কমতি ছিল না, যথেষ্ট ভালোবাসা ছিল, খুব ভালোভাবেই আমাদের দিন কাটছিল। কিন্তু এত সুখ বোধহয় কপালে সয় না। আমার বুকে একটা ছোট্ট ফোড়া উঠেছিল অনেক দিন আগে, গুরুত্ব দেয় নেই, কিন্তু অনেকদিন পর যখন এটা ভালো হচ্ছিল না, বরং অবস্থা খারাপ হচ্ছিল না, তখন আশিককে জানাই। আশিক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বেশ কয়েকটা টেস্ট করতে দেওয়া হয়। এরপর ডাক্তার জানায়। অথই কথা শেষ করতে পারে না, হঠাৎ কান্না শুরু করে দেয়। নীলা চমকে ওঠে। ভেতরে নিশ্চয় কোনো রহস্য আছে, যা সে জানে না। অথইকে কাঁদতে দেয়। কিছুক্ষণ পর অথই আবার বলা শুরু করে। ডাক্তার জানায় আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, এবং ওটা এখন পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। এত মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে যে এখন চিকিৎসা করেও কোনো লাভ হবে না। আশিকে এ কথা শুনে পাগল প্রায় হয়ে যায়। দেশের বড় বড় ডাক্তারের সাথে কথা বলে, সবখানে একই কথা, এখন চিকিৎসা করে লাভ হবে না। এমনকি আমায় আলটিমেটলি দিয়ে দেওয়া হয়, আর 1 থেকে 2 মাসের মধ্যে আমি মারা যাব। নীলা অবাক হয়ে যায়। হঠাৎ তার কাছে সব স্পষ্ট হয়ে যায়। কেন তাকে এই পরিবারে আনা হয়েছে? কিছু বলার আগে অথই আবার বলে, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহ বাঁচালে তো কিছু হবে না। কিন্তু মেডিকেল সায়েন্সের মতে আমার বেঁচে থাকার সম্ভাবনা 0%। কিন্তু আনিশা ছোট, আমি না থাকলে ওকে কে দেখবে? এজন্য আমি প্রথমে সবাইকে বলি আনিশার জন্য হলে নতুন কাউকে আনতে, অন্তত আমার মেয়েটা যাকে আশ্রয় করে বেঁচে থাকবে। প্রথমে কেউ রাজি হয়নি। অনেক কষ্টে শাশুড়িকে রাজি করাই। এরপর আমরা দুজন মিলে আশিককে বুঝাই। সে কিছুতেই মানতে চায় না। অনেক বলার পর রাজি হয়। তখন বলে সে বিয়ে করবে, কিন্তু আমার জায়গায় অন্য কাউকে দিতে পারবে না। আমরা তাতে রাজি হই। নীলা সব কিছু বুঝতে পারে। হঠাৎ তার মনে হয় এই পরিবার সে তুচ্ছ না, তার অনেক দায়িত্ব, অনেক বেশি। একটা মেয়ের মায়ের দায়িত্ব নিতে হবে তাকে, যার আসল মা জানে কয়েকদিন পর তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আশিকের জন্য মায়া হয়।
অথৈকে সে অনেক ভালোবেসে বোঝাই যায়, কিন্তু এই স্ত্রীকে কয়দিন পর সে হারাবে এটা জানলে কারো ভালো লাগার থাকার কথা না। আশিকের এতদিনের আচরণে নীলার মনে যে ক্ষোভ জমেছিল তা মুহূর্তেই যেন উবে যায়, জন্ম নেয় মায়া। অথয়ের কথা শুনে নীলা বুঝতে পারে কেন তাকে আশিকের দ্বিতীয় স্ত্রী হিসাবে এই ঘরে আনা হয়েছে। অথই ক্যান্সার আক্রান্ত, কয়েকদিন পর হয়তো মারা যাবে। এরপর তার মেয়েটা যাতে ভালো থাকে এই জন্য সে নিজেই আশিক ও তার পরিবারকে রাজি করিয়ে আশিকের সাথে আবার বিয়ের জন্য। যদিও আশিক এই বিয়ে মেনে নেয়নি, কখনো নিবে কিনা সন্দেহ, তবু অথই তাকে বাধ্য করেছে তার মেয়ে আনিশার দেখভালের জন্য। নীলারও কষ্ট লাগতে থাকে অথইয়ের কথাগুলো শুনে। মায়ের ভালোবাসা নীলা পায়নি, ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে মাতৃস্নেহ কী। একজন মা তার মেয়ের জন্য স্বামীকে আবারও বিয়ে করতে বাধ্য করেছেন, স্বামীর অনিচ্ছা সত্ত্বেও। নীলার হৃদয় কেঁপে ওঠে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়। আশিক এখনও নীলাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু বাড়ির সবাই নীলাকে আপন করে নিয়েছে। নীলাও আনিশার সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে নীলার। আনিশা এখন নীলাকে আম্মু ডাকে, নীলাও খুব আদর করে, অতই এতে খুশি নীলার শাশুড়িও। একদিন সন্ধ্যায় নীলা আনিশার সাথে খেলছিল, তখন অথই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, সাথে সাথে জ্ঞান হারায় সে। সবাই দ্রুত হাসপাতালে ছুটে যায়। তখন হাসপাতালে নেওয়া হয় অথইকে, স্থানান্তর করা হয় আইসিইউতে। 24 ঘন্টার বেশি সময় অথইয়ের জ্ঞান ছিল না। অনেক উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার হয়। পরদিন রাতে ডাক্তাররা জানায় অথইয়ের জ্ঞান ফিরেছে। যে অপারেশন করা হয়েছিল তাও সফল হয়েছে। এখন মোটামুটি বিপদমুক্ত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরদিন সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ডাক্তাররা সবাইকে ভিতরে যাওয়ার অনুমতি দেন। অথই মোটামুটি স্বাভাবিকভাবে কথা বলে সবার সাথে। বেশ কিছুক্ষণ পর নীলাকে বলে, আনিশাকে একটু ডেকে দাও। আনিশা আসে, অথইয়ের হাতের ইশারায় কাছে টেনে নেয়। শোয়া অবস্থায় আনিশাকে বুকে চেপে ধরে জিজ্ঞাসা করে, তোমাকে ছোট আম্মু অনেক আদর করে তাই না মামুনি? ছোট্ট আনিশা সবে 4 বছরে পা দিয়েছে। মায়ের এরকম অসুস্থতা ধাক্কা সামলাতে উঠতে পারেনি তখনও। মাকে কাছে পেয়ে মায়ের বুকে শুয়ে থাকে, কথা বলে না। অথই আবার জিজ্ঞাসা করে, আমি যদি না থাকি তাহলে ছোট আম্মুর কথা শুনবে না? আশিক সামনে এগিয়ে এসে বলে, অথই কি বলছো এসব? ডাক্তার বলেছে তো সব ঠিক হয়ে গেছে। নীলা কথা বলতে চেয়েছিল, আশিককে বলতে দেখে আর বলে না। অথই সেদিকে না তাকিয়ে আনিশার সাথে কথা বলতে থাকে। ছোট্ট আম্মুকে বিরক্ত করবে না কখনো, ঠিক আছে? আনিশা না বুঝে মাথা নাড়ে। অথই আবার বলে, আব্বু আম্মু আর দাদুনের কথা শুনবে কেমন? আর আম্মুর জন্য কান্নাকাটি করবে না একদম। যদি কখনো কান্না আসে তাহলে ছোট আম্মু আর দাদুনের সাথে খেলবে, দেখবে আর কান্না আসবে না। আনিশা এবার কেঁদেই দেয়। অথই বলে, কাঁদতে মানা করছি না মামুনি। আশিকের দিকে তাকিয়ে বলে, ডাক্তার বলাই কি সব আশিক? আমি স্পষ্ট বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার কেমন অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না, কিন্তু এরকম কখনো হয়নি আগে। নীলাকে বলে, আমার মেয়েটা আজ থেকে তোমার হাতে দিয়ে গেলাম। আমি মায়ের দায়িত্ব পালন করে যেতে পারিনি, আমার ব্যর্থতা তুমি ঘুচিয়ে দিতে পারবে? এই আস্থা রেখে যাচ্ছি। নীলারও চোখ দিয়ে পানি গড়াতে থাকে। আশিক বলে, কিছু হবে না অথই, তুমি অযথা চিন্তা করছো। ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে, অপারেশন সাকসেস হয়েছে, সেখানে তুমি বলছো উল্টো কথা। ডাক্তাররা তাদের কথা বলেছে, কিন্তু আমি জানি আমার আর বেশি সময় নেই। এসব চিন্তা ঝেড়ে ফেলো তো। আনিশাকে আমার কাছে দাও, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। নীলাও একই কথা বলে, আপু আনিশাকে আমার কাছে দিন, আপনি ঘুমানোর চেষ্টা করুন। এত বড় একটা অপারেশন তো, এই জন্য আপনার খারাপ লাগছে মনে হয়। অথই কোনো মতো ভাঙ্গা গলায় বলে, আমার শেষ সময়ে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে? এরপর আর কিছু বলা যায় না। অথই আনিশাকে বুকে জড়িয়ে রাখে, আনিশাও জাপটে ধরে রাখে মাকে। অথই জিজ্ঞাসা করে, আনিশা মামুনি, আম্মুকে প্রমিস করো যে তুমি আর আমার জন্য কাঁদবে না, না হলে কিন্তু আম্মু অনেক কষ্ট পাবে। আনিশা কাঁদতে কাঁদতে বলে, কাঁদবো না, কিন্তু তুমি কোথায় যাবে আম্মু? আমিও যাব তোমার সাথে। অথই আনিশার মাথায় হাত বুলিয়ে দেয়, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমার মামুনিটা না অনেক চালাক, চালাক হলে কি কেউ এভাবে কাঁদে? আনিশা আরও কাঁদে। অথই বলে, আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরো মামুনি। আনিশা বুক চেপে রাখে অথই। কিছুক্ষণ পর হঠাৎ কেসে ওঠে, কাশির সাথে রক্ত বেরিয়ে আসে, এরপরে নিস্তেজ হয়ে যায়। নীলা চিৎকার করে আনিশাকে অথইয়ের কাছ থেকে সরিয়ে আনে। আশিক দ্রুত ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে অথইকে পরীক্ষা করেন।
এরপর বলেন, আমরা দুঃখিত, তিনি আর নেই। গগন বিদয়ে চিৎকার দেয় আশিক। আনিশাকে জড়িয়ে ধরে নীলাও। আনিশাকে বুকে চেপে ধরে পৃথিবী থেকে চলে যায় অথই। আর অথইয়ের মৃত্যুর পর আনিশাকে সর্বপ্রথম টেনে নেয় নীলা। আশিকের মনে হয় মাতৃত্বের দায়িত্বটা যেন এভাবে হাত বদল হয়েছে। আনিশাকে নিয়ে নীলা ও তার শাশুড়ি বাসায় ফিরে। জানাজা দাফনের কাজ শেষ করে আশিকের বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। আনিশা তখন থেকে থেমে থেমে কাঁদছে। আশিক বাসায় আসার পর আশিকের মা আশিককে আলাদা ডেকে নিয়ে বলে, দেখ আশিক, এখন আমি আর কিছু শুনতে চাই না। আজ রাতে তুই তোর ঘরে আনিশা আর নীলাকে নিয়ে শুবি। তুই মানিস আর না মানিস আমি জানি, কিন্তু নীলা তোর স্ত্রী, আর সেজন্য না হয় অন্তত তোর মেয়ের দিকে তাকিয়ে হলেও তুই এখন মানা করতে পারবি না। যদি না করিস তাহলে আনিশার ক্ষতি হবে, আর কারো না। ও এখনও অনেক ছোট, আর নীলার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। নীলাই আনিশার মাতৃত্বের দায়িত্ব পালন করবে। এতে হয়তো আনিশা এই শোক কাটিয়ে উঠবে। আর তুই যদি না মানিস তাহলে তোর মেয়ের কী হবে বুঝতে পারছিস? আমিও কষ্ট পাবো। আশিক কথাগুলো শুনে অথইকে যে অনেক ভালোবাসতো, অনেক, সে জায়গায় অন্য কাউকে দিতে পারবে না, কিন্তু আনিশার জন্য হলে তাকে মেনে নিতেই হবে। বলে, ওকে পাঠিয়ে দিও। রাতের বেলা আশিকের ঘরের বিছানায় দুপাশে আশিক আর নীলা শোয়, মাঝে আনিশা। নীলাকে জড়িয়ে ধরে আনিশা ঘুমায়। অথইকে হারিয়ে আশিক অনেক ভেঙে পড়েছে। ভাবতে থাকে, অথই ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি কখনো চিন্তা করিনি, আর আজ আমার পাশে আরেকজন ঘুমাচ্ছে, সেও আবার অথইয়ের জায়গা নিবে। আমি কিভাবে এটা মেনে নেব? আর না নিয়েই বা উপায় কী? আমার মেয়ের জন্য হলে আমাকে মেনে নিতে হবে। আশিকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। নীলাও ভাবতে থাকে, বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, স্বামীকেও নিয়ে, কিন্তু এই স্বামীর ঘরে এসে ভেবেছিলাম সব ভেস্তে গেছে। তবুও আশা করতাম একদিন স্ত্রীর অধিকার ওর থেকে পাবো। আজও পেয়েও গেলাম, কিন্তু এভাবে কি চেয়েছিলাম? আরও ভালোভাবে কি পেতে পারতাম না? এভাবে পেতে হবে জানলে তো আমি এই অধিকার পেতেই চাইতাম না। এরকম ভাবনায় সারা রাত কাটিয়ে দেয় দুজন। এপাশ ওপাশ করতে দুজন বুঝতে পারে অপরজন ঘুমিয়ে নেই, কিন্তু কেউ কিছু বলে না। অভিশপ্ত রাতটা এভাবে কেটে যায়। অথই যেদিন মারা যায় সেদিন প্রথম এক বিছানায় শোয় আশিক ও নীলা। নীলা আশিককে বিয়ের পর প্রথম রাতে যখন আশিকের খারাপ আচরণের শিকার হয়েছিল, তখন থেকে এরকম একটা রাতের স্বপ্ন দেখত। আশিক তাকে কোনো একদিন স্ত্রী হিসাবে মেনে নিবে, সে আশিকের সাথে শোয়ার অধিকার পাবে। আজ কিন্তু স্বপ্ন পূরণ হলো বটে, কিন্তু এভাবে পূরণ হোক এটা নীলা চায়নি। আশিকের প্রথম স্ত্রী অথই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলেই হয়তো আজ সে অধিকার পেয়েছে। নীলা কয়েকদিনে পুরো পরিবারটাই অনেক আপন করে নিয়েছিল, বিশেষ করে আনিশাকে। সে সিদ্ধান্ত নেয় আশিক তাকে স্বামী হিসাবে মানুক আর না মানুক, আনিশার জন্য সে সব মেনে নেবে। অথই মৃত্যুর আগে বলে গিয়েছিল নীলাই আনিশাকে দেখে রাখতে পারবে। অথইয়ের কথা সত্য প্রমাণ করতেই হবে। সারা রাত এসব ভেবেই কাটিয়ে দেয় নীলা। আর আশিক স্ত্রী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। তার উপর আবার তার প্রিয়তমা স্ত্রীর জায়গা এখন নীলাকে দিতে হবে। সে এটা কিছুতেই মানতে পারবে না। আবার আনিশার জন্য না মেনেও উপায় নেই, কী করবে বুঝতে পারে না। এরকম ভাবনার মধ্যে কেটে যায় সারা রাত। সকালে উঠে আনিশা আবার কান্না শুরু করে। নীলা তাকে থামায়। আশিক শুধু দেখে। নীলার সাথে আনিশার অন্তরঙ্গতা, কিন্তু কিছু বলে না। সে সিদ্ধান্ত নেয় আনিশার জন্যে হলে নীলাকে তার মেনে নিতেই হবে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়। নীলা এখন অথইয়ের মারা যাওয়ার কথা ভুলেই গেছে। নীলাকেই মা ডাকে। নীলা তাকে আপন মায়ের মতো স্নেহ করে। একবারের জন্য ভাবে না আনিশা তার মেয়ে না, তার স্বামীর মারা যাওয়া প্রথম স্ত্রীর মেয়ে। এদিকে আশিক এখন নীলার সাথে টুকটাক কথা বলে, কিন্তু প্রিয়জনের বাইরে কোনো কথাই বলে না। কিন্তু পরিবারের প্রতি নীলার ভালোবাসা, বিশেষ করে তার মেয়ে ও মায়ের প্রতি আলাদা যত্ন দেখে আশিক মুগ্ধ না হয়ে পারে না। এমনকি তার প্রতি নীলার কোনো অযত্ন করে না। মাঝে মাঝে আশিকের মনে হয় নীলার যোগ্য সম্মান সে দিচ্ছে না, কিন্তু পরক্ষণে আবার অথৈর কথা মনে পড়ে গেলে সে ভাবনা থেকে সরে আসে। এদিকে আশিকের মা আশিককে ডেকে বলে, তুই কি দেখিস না নীলা এই পরিবারের জন্য কত কিছু করেছে? এরপর কি তোর মনে হয় না তুই নীলার প্রতি অবিচার করছিস, মেয়েটাকে কষ্ট দিচ্ছিস?
তোর আড়ালে, এমনকি আমার আড়ালে ও ঠিকই চোখের পানি ফেলে, কিন্তু কষ্টটা প্রকাশ করে না, ভেতরে চেপে রাখে। আচ্ছা আশিক, তোর কি একটু খারাপ লাগে না মেয়েটার জন্য, যে তোর মেয়ের জন্য এভাবে পড়ে আছে, তার সাথে তুই এরকম করছিস? আশিক কথা বলার মতো কিছু না পায় না। এই কথাগুলো সেও ভাবে। নীলার জন্য তার কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারে না। আশিককে চুপ থাকতে দেখে তার মা আবার বলেন, এসব এবার বন্ধ কর। আমি বলি কি, তোরা কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়, আনিশারও ভালো লাগবে আর তোরা হয়তো স্বাভাবিক হতে পারবি। আশিক বলে, এটা আমি করতে পারবো না। তোর মেয়ের জন্য হলেও তো করবি নাকি? মেয়েটা এত অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খেয়েছে, এখন যদি ওকে এক জায়গায় একই নিয়মে আটকে রাখিস, তাহলে ওর মানসিক বিকাশের সমস্যা হবে। আশিক আর কিছু বলে না, চলে যায়। রাতের বেলা জানায় পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে যাবে। আশিক যখন নীলাকে বলে কাপড় চোপড় গুছিয়ে নাও, কাল রাতে বাইরে যাচ্ছি, তখন নীলা রীতিমতো চমকে ওঠে, বলে, বাহিরে মানে? কোথায় যাবেন? 4-5 দিনের জন্য যাচ্ছি। সে আন্দাজে কাপড় নিও, আনিশার কাপড়ও গুছিয়ে দিও, আমারগুলো আমি বের করে রাখবো। আশিক আর কিছু বলে না, বের হয়ে যায়। নীলা তার শাশুড়ির কাছ থেকে জানতে পারে তারা কক্সবাজার যাচ্ছে। অবাক হয়, আবার খুশি হয়, কিন্তু প্রকাশ করে না। পরদিন রাতে আশিক, নীলা, আনিশা ও আশিকের মা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে আশিক নীলার সাথে কোনো কথা বলেনি। আনিশার দুই একটা কথার জবাব দিয়েছে। পুরো রাস্তা চুপ ছিল। পরদিন সকালে তারা কক্সবাজার পৌঁছায়। আশিক হোটেলে গিয়ে দুটো রুম ভাড়া নেয়। বিকেলে সবাই সাগর পাড়ে হাঁটতে যায়। আশিকের মনে পড়ে অনেক বছর আগে তার বিয়ের পর সে এখানে এসেছিল অথইকে নিয়ে। আজ এত বছর পর আবারও আসলো, কিন্তু সাথে অথই নেই। আর কখনো অথই তার পাশে থাকবে না। আশিক ভাবে, যদি আজ অথই থাকতো তাহলে কত না ভালো হতো। সাথে যে তার বর্তমান স্ত্রী নীলা আছে, সে কথা আশিক বেমালুম ভুলে যায়। সন্ধ্যার আগে তারা আবার হোটেলে ফিরে আসে। নীলা তখন সামনে নেই, অন্য রুমে শাশুড়ির সাথে কথা বলছে। তখন আনিশাকে আশিককে বলে, আচ্ছা বাবা, আম্মু আজকে কান্না করছে কেন? কখন কান্না করছে তোমার আম্মু? ওই যে আমরা যখন বিকেলে ঘুরতে গেলাম, তখন তো আম্মু কাঁদছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমি বলিনি। বলেছে চোখে পোকা ঢুকছে। আশিক নীলার কষ্ট বুঝতে পারে। মেয়েটাকে সে উপেক্ষা করতে শুরু থেকেই, এতে কষ্ট পাওয়াই স্বাভাবিক। কিন্তু কেন করছে সে? একটা মেয়ের জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে। নীলা হয়তো ছিল, কিন্তু আশিক তার নিজ হাতে ধ্বংস করেছে। তীব্র অনুশোচনায় তার নিজের প্রতি, কিন্তু কিছু বলতে পারে না। আনিশা আবার বলে, তুমি আম্মুর সাথে এত কম কথা বলো কেন? আম্মু তো এজন্য কষ্ট পায়। কম কথা কোথায় বলি মামুনি, বলি তো। আনিশার কাজ ঝাঁকিয়ে বলে, কি জানি, তাহলে আম্মু কান্না করলো কেন? আনিশা চলে যায়। আশিকের তীব্র অপরাধ বোধ হয়। বিছানা উঠে বারান্দায় চলে যায়। হঠাৎ দু চোখ দিয়ে পানি গড়াতে থাকে। কিছুক্ষণ পর নীলা রুমে এসে আশিককে দেখতে না পেয়ে বারান্দায় যায়। গিয়ে দেখে আশিক কাঁদছে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর কাছে গিয়ে বলে, কি হয়েছে, কাঁদছেন কেন? নীলার আওয়াজ শুনে আশিক চমকে ওঠে। চোখ মুছে নীলার দিকে তাকিয়ে বলে, কিছু না। এখানে এসেছো কেন, কিছু বলবে? আপনাকে রুমে না পেয়ে আসলাম। কাঁদছেন কেন, কিছু হয়েছে? না, কিছু না। নীলা বলে, আমাকে নিয়ে আসতে হয়েছে দেখে কষ্ট হচ্ছে? আমি তো জোর করিনি আসার জন্য। আপনি মাকে বুঝিয়ে বললেই হতো। আমি কিছু বলেছি? এসব বলার মানে কি? বোঝা যায়, কিন্তু আমি তো আপনার কাছে কিছুই চাইনি। যদি আমি জোর করে স্ত্রীর অধিকার চাইতাম তাহলে কষ্ট পেতে পারতেন। আমার দায়িত্ব ছিল আনিশার মা হওয়া, সেটা যত সম্ভব করে যাচ্ছি। আপনার কাছে তো কখনো কিছু আবদার করিনি, চাইনি। আশিক নীলার দিকে ফিরে বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না নীলা? কষ্ট হয় মানে? আমার আচরণে অনেক কষ্ট পাও না? নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব নিয়ে আর ভাবি না এখন। ভাগ্য মেনে নিয়েছি, কপালে সুখ থাকলে এমনি আসবে। আপাতত আনিশাকে ঘিরে আমার জীবন। একটা আবদার রাখবে? কি? আমাকে মন থেকে মেনে নিবে? যদি আমি তোমাকে মেনে নেই তাহলে? জানো, আমি বুঝি যে আমি তোমাকে কষ্ট দেই, এজন্য অপরাধবোধে ভুগি, কিন্তু কিছু করতে পারি না। সব সময় মনে হয় তোমার জীবনের স্বপ্নগুলো আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু অথইয়ের স্মৃতি যে কিছুতেই ভুলতে পারি না। যখন ভাবি তোমাকে আর কষ্ট দিব না, তখনই অথইয়ের কথা মনে পড়ে। আবার আমি পিছিয়ে আসি, কিন্তু এখন আর পাচ্ছি না। অথই ছিল, এখন নেই, কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্মৃতিগুলো হৃদয়ের বিষবাষ্প ছড়িয়েছে।
আমি আর মেনে নিতে পারছি না। আমি মুক্তি চাই, এখন থেকে বেরিয়ে আসতে চাই। নীলা অবাক হয়ে শুনে যে তার স্বামী কখনো তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, সে আজ ফিরতে চাচ্ছে। নীলা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এরকম একদিন স্বপ্ন সে দেখত। অথই অনেকদিন আগেই বলেছিল, তুমি চিন্তা করো না, আশিক একদিন ঠিকই তোমায় মেনে নেবে। সেদিনের প্রতীক্ষায় চাতক পাখির মতো চেয়েছিল নীলা। তবে কি তার প্রতীক্ষার অবসান ঘটছে? নীলা ভাবতে পারে না। আশিক আবারও জানতে চায়, বলো, আমার জীবনে ফিরে এসে আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে? নীলা কোনো মতে মাথা নাড়ে। আশিক দুহাত বুকে টেনে নেয় নীলার। নীলা আর সামলাতে পারে না, আশিককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। চোখের অশ্রুতে ভিজে যায় আশিকের শার্ট। এ অশ্রু কষ্টের নয়, প্রাপ্তির। আশিক নীলাকে জড়িয়ে ধরে রুমে আসে। জিজ্ঞাসা করে, আনিশা কোথায়? ওই রুমে ঘুমিয়ে গিয়েছিল, তাই মা আর আসতে দেয়নি। ও ওইখানে ঘুমাক, আজ রাত হবে আমাদের, শুধু আমাদের। নীলা কিছু বলে না। এতদিন যে স্বপ্ন দেখেছিল এরকম একটি রাতের, আজ তা পূর্ণতা পাচ্ছে। নীলার মনে হয় সে ঘোরের মধ্যে আছে। 5 বছর পর আশিকের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখে আনিশা আর আনিক ঘুমিয়ে গেছে। ও হ্যাঁ, অনিক হচ্ছে আশিক আর নীলার ছেলে। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে আশিকের সারাদিন ক্লান্তি ভুলে যায়। আজ দুজনেই ঘুমিয়েছে। নীলা বলে, যান ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার দেওয়া আছে, একসাথে খাবো। আশিক ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে নীলা বলে, নীলা একটা কথা বলি। কি এমন কথা বলবেন যার জন্য এভাবে অনুমতি লাগবে? একটা অনুরোধ রাখবো, সাধ্যের বাইরে কিছু বলবেন না এই বিশ্বাস আছে, তাই তা জেনেই বলছি, রাখবো। আহ আমাকে আজ থেকে তুমি করে বলবে। আমি আর কিছু শুনতে চাই না, তুমি বলেছ রাখবো, তাই রাখতেই হবে। নীলা মাথা নিচু করে আস্তে করে বলে, কেমন আছো? আশিক হেসে নীলাকে বুকে জড়িয়ে নেয়। ওরে আমার লজ্জাবতী লতা। নীলাকে বুকে জড়িয়ে থেকে আশিক জিজ্ঞাসা করে, তোমাকে আমি একসময় অনেক কষ্ট দিয়েছি, তাই না? আহ, কেন এসব কথা বারবার বলেন? আমি সব ভুলে গেছি। তুমি করে বলার কথা, ওই হলো। কেন এসব কথা বলো বারবার? আশিক হেসে বলে, অনেক তোমার ছেলে, কিন্তু আনিশা তো তোমার মেয়ে। কখনো কি মনে হয় না আনিশার জন্য তোমাকে বাড়তি কষ্ট করতে হয়? কখনোই না। আনিক যেমন আমার ছেলে, আনিশাও ঠিক তেমনই আমার মেয়ে। আর আনিশা তো আমার কাছেই বিশেষ কিছু। আনিশার জন্য আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছি। প্রথম যেদিন আনিশা আমায় আম্মু ডেকেছিল, সেদিনের অনুভূতি কখনো বলে বোঝাতে পারবো না। খুব ছোটবেলায় যখন মাকে হারিয়েছিলাম, তখন থেকে স্বপ্ন দেখতাম যদি কখনো মা হওয়ার স্বাদ পাই, তাহলে আমার সন্তানকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। আনিশা আমাকে মা হওয়ার স্বাদ দিয়েছে, আর অনেকের জন্য আমি মা হওয়ার কষ্টটা বুঝতে পেরেছি। আর তাই দুজনেই আমার ভালোবাসা, দুজনকে ঘিরেই আমার জীবন। আশিককে আরও শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।